আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওটি মূলত স্ট্যাটা সফটওয়্যারটার উপরে। তো যারা রিসার্চে নতুন আগ্রহী হতে শুরু করেছেন বা রিসার্চ নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে, তাদের জন্য স্ট্যাটা শেখাটা অবশ্যই জরুরি, কারণ এখান থেকে আপনারা অনেক ধরনের ডাটা অ্যানালাইসিস নলেজ সম্বন্ধে জানতে পারবেন, যেগুলো আমরা স্ট্যাটা দিয়ে করতে পারবো। যেমন আমরা রিগ্রেশন করতে পারবো। তো মেইনলি আসলে আমরা এখান থেকে যেটা চেষ্টা করব সেটা হলো বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত আইডিয়াগুলো নিয়ে যাওয়ার, যেটা দিয়ে আপনি আসলে আপনার রিসার্চকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবেন। তো যেহেতু আমরা রিসার্চ নিয়ে আগ্রহী, তো আমরা রিসার্চে কাজ করতে যেহেতু চাই, তো সেহেতু আমরা স্টার্টার নিয়ে একটু বেসিক আইডিয়াটা অবশ্যই রাখবো, যেন আমরা এখানে এটার মাধ্যমে ডাটা অ্যানালিসিস করে আমাদের রিসার্চটাকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারি। তো এই লক্ষ্যে আমরা শুরু করতে যাচ্ছি স্ট্যাটা টিউটোরিয়াল নামের একটি সিরিজ, যেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা স্টেপ আস্তে আস্তে শেখার চেষ্টা করব। তো যা হোক, আজকে আমি স্ট্যাটা সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাবো না। এর আগে আমি যেহেতু এটা নিয়ে কথা বলছিলাম, তো চেষ্টা করব এটা নিয়ে পরবর্তীতে আবারও কথা বলার। আমরা জাস্ট আজকে বেসিক একদম স্ট্যাটা কীভাবে আমরা ডাটা অ্যাড করব এবং সেগুলো নিয়ে কাজ করতে শুরু করতে পারবো, সেই বেসিক বিষয়গুলো আজকে দেখার চেষ্টা করব। তো প্রথমত আমরা যেটা করব, স্ট্যাটা তো অবশ্যই ইনস্টল করে নিব আমাদের ল্যাপটপের মধ্যে অথবা কম্পিউটারে। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, আমি এখানে শর্টকাট করে রাখছি, জাস্ট এখানে ক্লিক করে আমি স্ট্যাটাটা ওপেন করব। তো আপনাদের ক্ষেত্রেও সেম পরামর্শ থাকবে, আপনারা স্ট্যাটাটা ইনস্টল করে নেবেন। ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে স্ট্যাটার ওপরে, আপনারা চাইলে সেটা দেখে জাস্ট ইনস্টল করে নেবেন, অথবা আপনারা যদি ওয়েট করেন আমার জন্য, তাহলে আমি খুব তাড়াতাড়ি ইনস্টলেশন একটা প্রসেস আপনাদের জন্য আমি দিয়ে দিব। তারপরে আপনারা পরবর্তী ভিডিওগুলো সিরিয়ালে দেখবেন, তাহলে আশা করি স্ট্যাটার যে ইনস্টলেশন প্রবলেমটা রয়েছে সেটা আপনাদের জন্য সলভ হয়ে যাবে। তো প্রথমত আপনার ইনস্টাটায় যখন ঢুকবেন, আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনাদের কাজ করতে বেসিক্যালি আপনাদের যেটা করতে হবে, দেখে মনে হচ্ছে যে খুবই ভয়ঙ্কর একটা ইন্টারফেস, আসলে কোনটায় কী করবো। এখানে অনেকগুলো পার্ট রয়েছে আলাদা আলাদা, তো প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা আলাদা আলাদা করে জানবো। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে আমরা যদি ডান পাশটা চিন্তা করি, এখানে কিন্তু একটা পার্ট রয়েছে ভেরিয়েবল নামের। তো ভেরিয়েবল এখানে আমাদের ডাটাগুলো শো করে, ঠিক আছে। নেক্সট আমরা নিচে যদি দেখি, এখানে একটা প্রপার্টিস নামের ঘর রয়েছে এবং তার নিচে একটা ডাটা নামের ঘর রয়েছে। তো এছাড়া আমরা যদি মেইন ইন্টারফেসটা দেখি, এখানে আমাদের ডিসপ্লেগুলো আসবে, অর্থাৎ আমরা যে কমান্ডগুলো দিব সেগুলো এখানে শো করবে, এবং আমরা লেখালেখির যে কাজগুলো বা কমান্ডের যে কাজগুলো সেগুলো নিচের এই যে কমান্ড সেকশনটা, এখানে আমরা কাজটা করব, ঠিক আছে। এবং এই পাশে আমাদের কিছু শর্টকাট থাকবে, অর্থাৎ আমরা যেগুলো লিখবো সেগুলো এখানে শো করবে, যে কমান্ডগুলো আমরা দিব সেগুলো প্রত্যেকটা এখানে শো করবে। আমরা চাইলে সেগুলো কপি করে সেভ করে রাখতে পারি পরবর্তীতে ভুলে গেলে। তো আমরা প্রথমে যেটা করব, স্টার্টায় আমরা ঢুকলাম, ঠিক আছে, ইটস গুড। আমরা ঢুকলাম, ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমাদের কাজ কি, আমরা মূলত যেহেতু কাজ করব ডাটা নিয়ে, তো আমাদের ডাটাগুলো নর্মালি এক্সেল ফাইলে থাকে এবং অন্যান্য ফাইল থাকলে সেগুলো আমরা ইউজ করতে পারবো। তো আমরা প্রথমত আজকে যেহেতু বেসিক একটা ক্লাস আমরা করতেছি বা বেসিক একটা ধারণা নিচ্ছি, তো আমি এক্সেল দিয়ে ব্যাপারগুলো আপনাদের জন্য ইজি করে তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের প্রথমত এক্সেলে কিছু ডাটা থাকতে হবে, যে ডাটাগুলো আপনি অ্যানালাইসিস করতে চান। তো আমি হলো ডেস্কটপে অলরেডি নিয়ে নিছি, যে আপনাদের যদি বলি, এখান থেকে স্ট্যাটা টিউটোরিয়াল নামের যে ফোল্ডারটা রয়েছে, এখানে রিগ্রেশন অবজারভেশন 74 এরকম নামের একটা ফোল্ডার রয়েছে, এক্সেল ফাইল। এটা এক্সেল ফাইলের মধ্যে আমার কিছু ডাটা রয়েছে। ডাটাগুলো আমি আপনাকে যদি ওপেন করে দেখাই, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন ক্লিয়ারলি। তো আমি একটু ওপেন করলাম ডাটাগুলো। ওকে ফাইন, এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ডাটা রয়েছে, প্রায় এখানে 74টার মতো ডাটা রয়েছে, ঠিক আছে। 74টা, প্রাইসের জন্য 74, এমপিজির জন্য, ওয়েট, লেন্থ, কেয়ার, প্রত্যেকটার জন্য 74টা করে ডাটা রয়েছে। তো ডাটার আমাদের একটা হেডিং লাগবে, এই যেখানে কিন্তু হেডিংটা দেওয়া রয়েছে, যে কোন ডাটাটার মানে আসলে নামটা কি, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু এখানে শো করতেছে, এই হেডিংটা আমাদের দরকার হবে, কারণ হেডিং ছাড়া তো আমরা বুঝতে পারবো না আসলে যে কোনটা কিসের জন্য আসলে আমরা নিচ্ছি। তো যা হোক, এটা আমার দেয়া রয়েছে, এটা আমি কেটে দিচ্ছি। তো এখন আমরা আবার স্ট্যাটায় চলে যাচ্ছি। এখন আমাদের কাজ হলো এক্সেল ফাইলটাকে এখানে ইম্পোর্ট করা, ঠিক আছে। তো ইম্পোর্ট করার জন্য আপনাদের যেটা করতে হবে, এই যে এখানে একটা ফাইল নামের অপশন রয়েছে বাম সাইডে একদম কর্নারে, ফাইলে গেলাম। দেন এখান থেকে আপনাদের যেটা করতে হবে, এই যে ইম্পোর্ট নামের একটা অপশন রয়েছে, যেহেতু আমরা ডাটাটা ইম্পোর্ট করবো, এখানে আপনাদের মাউসটা নিয়ে আসার পর আপনারা যদি ডান সাইডে চলে যান, সব করে এখানে দেখতে পারবেন এক্সেল স্প্রেডশিট। তার মানে এটার যদি এক্সটেনশন আমরা চিন্তা করি, XLS অথবা XLSX এরকম একটা এক্সটেনশনযুক্ত আমরা ফাইল পাবো, বা এক্সেল লিখাই থাকতেছে, আপনারা খুব ইজিলি এটা দেখতে পারবেন। তো আমরা এক্সেলের এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
তো এখানে যেটা করতে হবে আমাদেরকে এক্সেল ফাইলটা ইনপুট করতে হবে, ঠিক আছে। তো এক্সেল ফাইল ইম্পোর্ট করার জন্য এই যে পাশে যে ব্রাউজ অপশন রয়েছে, আমরা ব্রাউজে ক্লিক করলে আমাদেরকে কম্পিউটারে নিয়ে যাবে, যেখানে আমাদের এক্সেল ফাইলটা থাকবে আমরা সেখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে দেবো। তো আমি ব্রাউজারে ক্লিক করতেছি। ব্রাউজে ক্লিক করার পর আমরা যেহেতু ডেস্কটপের মধ্যে রয়েছে, ডেস্কটপ থেকে এখান থেকে যদি আমরা দেখি আমাদের ফোল্ডারটার নাম ছিল স্টার্টার টিউটোরিয়াল, এটার মধ্যে আমি ডাবল ক্লিক করে ঢুকতেছি। এখানে শুধুমাত্র আমার এক্সেল ফাইলটাই শো করতেছে। এর আগে কিন্তু আমরা দেখছি যে ওখানে একটা পিডিএফ ফাইল ছিল, সেটা কিন্তু এখানে শো করতেছে না, কারণ আমি এক্সেল ফাইল যুক্ত, এক্সেলের যে এক্সটেনশন যুক্ত সেগুলো শুধুমাত্র এখানে ইম্পোর্ট করতে পারবো। তো ওই জন্য আমরা এটাতে আসলে সিলেক্ট করছিলাম। তো ওকে ফাইন, সেই জন্য আমাদের এখানে এক্সেল ফোল্ডারটাই শুধুমাত্র শো করতেছে, বা এক্সেলের যে ডাটাটা রয়েছে সেটাই শো করতেছে। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে ওপেনে ক্লিক করলে এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এই যে আমাদের ডাটা কিন্তু এখানে শো করতেছে, তাই না? আচ্ছা ফাইন, সেটা শো করুক। এখন এক্সেলের মধ্যে অনেকগুলো শিট থাকে, যদি আমি আপনাদেরকে বলি, আমি যদি এক্সেলটা একটু ওপেন করেই দেখাই আসলে। আচ্ছা এটাকে আমি একটু কেটে দিচ্ছি। আচ্ছা আমি এখান থেকে এটাকে ওপেন করতেছি। এক্সেলের মধ্যে অনেকগুলো শিট থাকে, তো আপনি যে শিটের মধ্যে আপনার ডাটাগুলো রাখবেন সেই শিটটা আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এখানে এই অপশনটা রয়েছে, দেখেন আমার এখানে কিন্তু শিট 1 দেখাচ্ছে, এবং এই শিট 1-এর আন্ডারে আমার এই ডাটাগুলো রয়েছে। তো এখানে এই যে যদি আমি এখানে প্লাসে ক্লিক করি, এখানে কিন্তু আরেকটা শিট তৈরি হয়ে গেল, শিটটা কিন্তু ফাঁকা রয়েছে। এরকম আমি অসংখ্য শিট কিন্তু এখানে তৈরি করতে পারবো, 1 2 3, ঠিক আছে। কিন্তু এগুলোতে আমার কোনো ডাটা আপাতত নেই। আমি সাপোজ এটাকে সেভ করে রাখতেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আচ্ছা আমি এটাকে কেটে দিচ্ছি, আচ্ছা মিনিমাইজ করে রাখি এটাকে। আচ্ছা আমি এক্সেলে চলে গেলাম, যেভাবে আপনাদের দেখালাম, ফাইল থেকে ইম্পোর্ট, দেন এখান থেকে এক্সেল, দেন আমি এখান থেকে ব্রাউজ করে জাস্ট হলো আমাদের ডাটাটাকে ওপেন করতেছি। আচ্ছা এই পর্যন্ত আমি দেখাইছি। আচ্ছা এখন বাকিটা খেয়াল করেন, আমাদের ডাটাটা কিন্তু শো করতেছে, তাই না? এই যে ওয়ার্কশিটের এখানে কিন্তু আমাদের শিটগুলো শো করতেছে, দেখেন এখানে শিটের মধ্যে শুধুমাত্র শিট 1 দেখাচ্ছে, তাই না? কারণ হলো শিট 1 দেখানোর কারণটা হলো শিট 1-এর মধ্যে আমাদের ডাটাটা রয়েছে। আমরা যদি এখানে আরও কিছু ডাটা অ্যাড করে দিই, সাপোজ আমি শিট 2-তে যদি কোনো ডাটা অ্যাড করি, মনে করেন আমি এখানে কিছু লিখলাম, ঠিক আছে, এটাকে লিখে আমি জাস্ট এটাকে সেভ করে রাখতেছি যেন আমার এটা শো করে। আমি এটাকে এখন মিনিমাইজ করে দিচ্ছি। এখন আমি এটাকে যদি কেটে দেই, আবার যদি এখান থেকে ইম্পোর্ট এক্সেল, দেন ব্রাউজ করে যদি এই ডাটাটাকে শো করি, ওকে ফাইন, এখানে দেখেন এখন কিন্তু ডাটা দুইটা দেখাচ্ছে, একটা শিট 1, একটা হলো শিট 2। তো আমি শিট 1-এর ডাটা নিব নাকি 2-এর ডাটা নিব, সেটা আমি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারবো। অসংখ্য শিট থাকলে অসংখ্য ডাটা এখানে শো করবে, আপনার যেটা দরকার আপনি সেটাই নিতে পারবেন চাইলে, ঠিক আছে। তো আমি যেহেতু শিট 1 নিয়ে কাজ করব, শিট 1টা আমি সিলেক্ট করলাম। দেন এখান থেকে আরেকটা কাজ করতে হবে, আমাদের এই সফটওয়্যারটাকে আমাদের বলে দিতে হবে যে আমাদের প্রথম যে 1 নাম্বার লাইনে যে আমাদের ডাটাটা সেটা ছিল শুধুমাত্র হেডিং, ঠিক আছে। এটাকে আমরা ভেরিয়েবল নেম হিসেবে সিলেক্ট করব, ঠিক আছে। বাকিগুলো কিন্তু আমাদের ডাটা, কিন্তু এটা কিন্তু আমাদের কোনো ডাটা না, ডাটার জাস্ট একটা ভেরিয়েবলের নেম। তো আমরা 1 নাম্বার যে আমাদের লাইন সেটাকে আমরা শুধুমাত্র ভেরিয়েবল নেম হিসেবে বলে দেবো ওদেরকে যে প্রথম 1 নাম্বারটা আমাদের ভেরিয়েবল নেম, বাকি সবগুলো আমাদের ডাটা। তো এই জন্য আমাদের এই যে ইম্পোর্ট ফার্স্ট রো অ্যাজ ভেরিয়েবল নেম, এটাতে আমাদের টিক মার্কটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এতটুকু করা হয়ে গেলে আপনার আপাতত আর কোনো কাজ নেই, জাস্ট ওকে করে দেন। ওকে করলে আপনাদের এই যে ডাটাটা কিন্তু এখানে শো করতেছে। এটা কিন্তু আমি যে বললাম না যে ভেরিয়েবল, তো ভেরিয়েবলের ঘরেই কিন্তু আমাদের এই ভেরিয়েবলগুলো শো করতেছে। কিন্তু এখানে আরেকটা মজার ব্যাপার আছে, এখানে কিন্তু দুইটা জিনিস দেখাচ্ছে, একটা হলো নেম, একটা হলো এই যে আমাদের যে ভেরিয়েবলগুলো সেগুলো পাশে কিন্তু লেবেল দেখাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমাদের নাম প্রাইস, এমপিজি, ওয়েট, লেন্থ, গিয়ার, কিন্তু পাশে লেবেল নামের যে জায়গাটা সেখানেও কিন্তু আমাদের সেম জিনিসটা দেখাচ্ছে। আচ্ছা এখানে মজার একটা ব্যাপার রয়েছে, সেটা আমি যদি আপনাদের বলি সেটা আশা করা যায় বুঝতে পারবেন। আচ্ছা আমি একটু আপনাদের বলেই দিই, আমরা যদি এক্সেলের ওই ফাইলটার মধ্যে যাই, আচ্ছা আমি এটার মধ্যে যাচ্ছি, তো অনেক সময় হয় কি আমাদের হলো ডাটাগুলোর মধ্যে আমাদের যে হেডিংটা, যেমন আমি শিট 1-এ যাচ্ছি, এই হেডিংটা কিন্তু এমনভাবে লেখা থাকে যেটা আসলে বোঝা যায় না যে আসলে এটা কী বোঝাচ্ছে। সাপোজ প্রাইসের জায়গায় আমি পি লিখতে পারি কি না, আমি প্রাইসের জায়গায় এরকম একটা পি লিখে দিতে পারি, তাই না? যেটা দিয়ে আসলে অন্য কেউ বুঝবে না যেটা প্রাইস নাকি অন্য কিছু, তো পি দিয়ে তো অন্য কিছু বুঝাইতে পারে। কিন্তু আপনাকে বলে দেওয়া হবে লেবেলের ঘরে যে প্রাইস মানে আপনার পি মানে হলো প্রাইসকে বোঝাচ্ছে, ঠিক আছে। আবার এখানে দেখা যাচ্ছে এমপিজি জায়গায় এমপি লেখা শুধুমাত্র, আপনি কিন্তু এমপি মানে বুঝবেন না, কিন্তু এমপিজি বললে আবার আপনি হয়তো ঠিক বুঝতে পারেন যে এটা কী বোঝাচ্ছে। আবার লেন্থের জায়গায় শুধুমাত্র এল দিয়েও অনেকে লেন্থ বুঝাইতে পারে। তো এটা হলো বুঝাইতে যাচ্ছে আপনাদেরকে, যে যদি আপনাদের এরকম থাকে যে আপনাদের অরিজিনাল যে ডাটা সেখানে নামগুলো উল্টা পাল্টা আসতেছে এবং হলো সেটা ঠিকমতো দেওয়া নেই, কিন্তু সেমভাবে আপনাকে যে ডাটাগুলো দিবে সে কিন্তু আপনাকে লেভেলেরও একটা শিট দিয়ে দেবে, অর্থাৎ দেখা যাচ্ছে শিট 2 এর মধ্যে লেভেল সম্বন্ধে বলা আছে, এমন কিন্তু হতে পারে, ঠিক আছে। তো
তো আপনাকে লেভেল সম্বন্ধে যেহেতু বলতেছে না যে প্রাইস বলতে মানে এখানে প্রাইস বলতে আসলে কী বোঝাচ্ছে, আচ্ছা এরকমও তো হতে পারে যে লেভেল ওখানে আপনাকে বলে দেবে প্রাইস মানে হলো আপনার গাড়ির প্রাইস, অথবা প্রাইস বলতে আপনার হলো কোনো প্রোডাক্টের প্রাইস বলে দিতে কিন্তু পারে, ঠিক আছে। তো প্রাইস মানেই যে আপনি বুঝে যাবেন যে কিসের প্রাইস সেটা কিন্তু না, আপনাকে লেভেলের মধ্যে ওরা বলে দিবে যে আসলে প্রাইস বলতে আপনি কোনটার প্রাইসকে বোঝাচ্ছেন, এমপিজি বলতে কিসের এমপিজিকে বোঝাচ্ছেন এরকম। তো এরকম দুইটা অপশন ওরা আপনাকে দিয়ে দিবে, একটা হলো এরকম নর্মাল ডাটা দিবে আর একটা হলো লেভেলের ডাটা দিবে। তো আপনাকে যেটা করা লাগবে এই নামগুলোর সাথে আপনাকে লেভেলের নামটাকে ম্যাচিং করে আপনাকে বোঝাইতে হবে যে আপনি আসলে প্রাইস বলতে এটাকে বোঝাচ্ছেন এবং এমপিজি বলতে এটাকে বোঝাচ্ছেন, ঠিক আছে। তো এই লেভেলটা এখানে কিন্তু অটোমেটিক, যেহেতু আমাদের নেমের ঘরে ঠিকঠাক মতো দেওয়া আছে এই জন্য কিন্তু অটোমেটিক লেভেলও সেম জিনিসটা আসছে। আপনি চাইলে সেটাকে চেঞ্জ করে দিতে পারেন, যে নেম বলতে যে যেমন প্রাইস বলতে আপনি বুঝতে যাচ্ছেন যে এটাকে বোঝাচ্ছে হলো গাড়ির প্রাইস, ঠিক আছে। এরকম করে আপনি ইন্ডিকেট করে দিতে পারেন, এটা লেভেলের ঘরে গিয়ে ঠিক হয়ে যাবে। তো প্রথমে আমরা যেটা করলাম সেটা হলো ডাটাটাকে অ্যাড করলাম। আমাদের কাজ এখন লেভেলটাকে চেঞ্জ করা না, আমাদের কাজ হলো ডাটাটাকে আমরা দেখতে চাচ্ছি। প্রথম স্টেপটা হলো আমরা ডাটাটাকে দেখব যে আমি ডাটাটাকে যে ইম্পোর্ট করলাম সেই ডাটাটা আসলে কেমন। তো এই যে কমান্ডের যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনি, এই কমান্ডের ঘরে আপনাকে কমান্ড লিখতে হবে, ডাটাগুলোকে দেখার কমান্ড, সেটাকে আমরা নর্মালি বলে থাকি ব্রাউজ করা, ঠিক আছে। ব্রাউজ করলে আপনি ডাটাগুলো দেখতে পারবেন। তো আপনি চাইলে BROWSE এই কথাটা ব্রাউজটা যেখানে লিখলেন, লিখার পরে এন্টার দিলেই আপনার এই ব্রাউজটা আপনাকে যে ডাটাগুলো আপনি ইম্পোর্ট করলেন সেগুলো আপনি এখান থেকে এক্সেলে থেকে না দেখে এখান থেকেই স্টাডা থেকেই দেখতে পারবেন। তো ব্রাউজ লিখে আমি যদি এন্টার দিই, দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু ডাটাটা শো করতেছে, প্রাইস, এমপিজি, ওয়েট, লেন্থ, গিয়ার, এটা কিন্তু আলাদা একটা পপ আপ আকারে আসতেছে, তাই না, বা আলাদা একটা ডিসপ্লে হিসেবেও আমাদেরকে দেখাচ্ছে ডাটাটা। তো আমরা এখান থেকে আমাদের ডাটাটা দেখতে পারবো এবং ডাটার নামগুলো কি, প্রাইস, এমপিজি, এখানে নামের বানানগুলো কিন্তু অনেক বেশি ম্যাটার করে, কারণ নামের বানান যদি আপনি ভুল লিখেন তাহলে আউটপুট ঠিক মতো আসবে না। তো নামের বানানগুলো আপনাদেরকে দেখতে হবে যে কী নামের বানানগুলো আমরা দিয়ে রাখছি। যেমন গিয়ারের পরে দেখেন এখানে কিন্তু একটা আন্ডার স্কোর দেওয়া আছে, তাই না। তো আন্ডার স্কোর যেহেতু দেওয়া আছে আপনাকে লেখার সময় গিয়ারের নিচে আন্ডার স্কোর দিয়েই লিখতে হবে, এবং যেহেতু স্মল আকারে লেখা আছে ইংলিশের এই ওয়ার্ডগুলো আপনাকে স্মল লেটারেই লিখতে হবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা ফাইন, আমরা এখন ব্রাউজ করে ডাটাগুলো দেখলাম। এখন আমরা যেটা করতে যাচ্ছি, আমরা হলো আমাদের লেভেলের নামটা চেঞ্জ করতে যাচ্ছি, ঠিক আছে। যেমন প্রাইস আছে, এটাকে আমরা চেঞ্জ করে কার প্রাইস দিতে যাচ্ছি। এরকম করে যদি আমরা লেভেলটাকেও ঠিক করে নিতে চাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটার আসলে লেভেলটা কী, ঠিক আছে। আচ্ছা ফাইন, আমরা আরেকটা কথা আপনাদেরকে অ্যাডভান্স বলে দিই, ব্রাউজকে আপনার সংক্ষেপে বিআর লিখলেও হবে। আমি যদি এখান থেকে বিআর লিখি, কারণ ব্রাউজের প্রথম দুইটা অক্ষর কিন্তু বিআর, তো এটা লিখলে আমরা ইন্টার দিলে কিন্তু আমাদের সেম কমান্ডটাই চালু হবে। যে দেখেন আমি বিআর লিখে ইন্টার করলাম, সেম কমান্ডটা আসতেছে। তার মানে যারা ব্রাউজ করবেন তারা ব্রাউজ লিখেও করতে পারেন, অথবা সংক্ষেপে বিআর লিখলেও ইন্টার করলে আপনাদের সেম রেজাল্টটা চলে আসবে। আমি এটাকে ক্রস করে দিচ্ছি। এখন আমরা যেটা করব, লেবেলের নামটাকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। এখন এটা করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হলো আমরা প্রথমে লিখব লেবেলের লে লিখলে আমাদের এটাকে লেবেল বোঝাচ্ছে, দেন একটা স্পেস দিব। এবার হলো ভেরিয়েন্স। আচ্ছা ফাইন, আমি VAR লিখতেছি ভেরিয়েন্সের জন্য, VAR এই দুটা লিখলাম। এখন আমি কি করতে যাচ্ছি, কোনটার নামটাকে চেঞ্জ করে লেবেল করবো। এই যে প্রাইস আছে না, প্রাইজের নামটাকে আমি চেঞ্জ করে কার প্রাইস লিখবো। এই যে প্রাইজের পাশে কিন্তু একটা তীর চিহ্ন রয়েছে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এখন যে প্রাইসটা এখানে চলে আসলো, এখন আমি প্রাইসটাকে চেঞ্জ করে যেটা করতে যাচ্ছি, লেবেল নেম কি দিতে যাচ্ছি সেটা, তাই না। এটাকে লিখতে হবে আমাদেরকে এই যে ডাবল কোটেশনের মধ্যে। আচ্ছা ফাইন, আমি এটা একটু করে দিই। এই যে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন আমি দিয়ে দিলাম। এই মাঝখানের যে ফাঁকা জায়গা সেখানে আমাদের লিখতে হবে, অর্থাৎ এখানে আমরা লেবেলের নামটা লিখবো। আমরা এখানে লিখবো হলো কার প্রাইস, CAR কার স্পেস PRICE। আচ্ছা ফাইন, এই যে তাহলে কি করলাম, আমরা লেবেলটাকে মানে নামটাকে চেঞ্জ করে লেবেল করব। এই জন্য প্রথমে লিখলাম, এখানেও চাইলে লেবেলও লিখতে পারি, ভার লিখলাম ভেরিয়েন্সের জন্য। আচ্ছা ফাইন, তারপরে দেখেন প্রাইস করলাম, প্রাইসটাকে আমি চেঞ্জ করে কি দিব, কার প্রাইস, এটাকে আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখলাম। দেন এখন যদি ইন্টার করে দিই, দেখেন সাথে সাথে কিন্তু এখানে প্রাইসটা কিন্তু কার প্রাইস হয়ে গেছে, ঠিক আছে। এরকম করে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু লেবেল চেঞ্জ করে নিতে পারি। এখানে দেখেন আমরা যে কমান্ডগুলো পর্যন্ত দিছি প্রত্যেকটা কিন্তু শো করতেছে এখানে, ব্রাউজ, বিআর, লাভার এগুলো। তো আমরা এই যে এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু সেম কোডটা আমাদের এখানে শো করতেছে, কারণ আমরা একটু আগে এই কোডটা দিয়ে কাজটা করছি। এখন আমরা কি করব, প্রাইসের জায়গায় আমরা দেখেন এটাকে ডিলিট করে দিচ্ছি, প্রাইসটাকে আমরা ডিলিট করে দিলাম। দেন আমরা যেটা করবো, এই যে এমপিজি, এটাতে আমরা ক্লিক করে এমপিজিটা সিলেক্ট করে দিলাম। এমপিজি জায়গায় এখন আমরা কি করতে যাচ্ছি, লেভেলটা এমপিজি জায়গায় করতে যাচ্ছি হলো মাইল পার গ্যালন। এমপিজি মানে কি, MILE, মাইল,
PER পার গ্যালন, GALLON। আচ্ছা ফাইন, আমি এই নামটা দিচ্ছি মাইল পার গ্যালন। আচ্ছা এটাকে আমি ছোট হাতের করে দিই। আচ্ছা থাক, প্রথমটা একটু বড় হাতের থাক, সমস্যা নেই, বা ক্যাপিটাল লেটার থাক। আচ্ছা লাভার MPG এটা, ঠিক আছে। এটাকে যদি ইন্টার করি এখন দেখেন অটোমেটিক কিন্তু MPGটা মাইল পার গ্যালন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা সেমভাবে আমি যদি এখন ওয়েটটা চিন্তা করি, আমি আবার এখানে ক্লিক করতেছি এবং MPG জায়গায় এখন কি লিখব, ওয়েট। আচ্ছা এটাকে আমরা কি করব, এখান থেকে ক্লিক করে দিলেই হচ্ছে, ঠিক আছে। একটা স্পেস দিতে হবে, স্পেস দিলাম, এই যে ওয়েট দিলাম। এখন এটা কি হবে বলেন দেখি, কার ওয়েট। যেহেতু কারের প্রাইস ছিল তো সবগুলোই কারের, MPGটা অবশ্যই কারের, তো আমি এখানে লিখে দিচ্ছি কার ওয়েট। ওকে ফাইন, কার ওয়েট লিখলাম, ইন্টার করলাম, দেখেন এখানে কিন্তু ওয়েটটা কার ওয়েট হয়ে গেছে, ঠিক আছে। এরকম করে আপনার কাজগুলো কমপ্লিট করে নেবেন। তো আমি বাকিটাও করে নিচ্ছি। এটা ওয়েটের পরে এখন হবে হলো লেন্থ, দেন এটা হবে কার লেন্থ। কার লেন্থ লিখে জাস্ট আমি ইন্টার করলাম, এটা চেঞ্জ হয়ে গেল। এখন গিয়ার রেশিও, এটাও সেম কার গিয়ার রেশিও। গিয়ার আন্ডারস্কোর রেশিও। ওকে ফাইন, এটা লিখে এন্টার করলাম, এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এতটুকু হলো আমাদের ছিল শুধুমাত্র নেম থেকে লেবেলটাকে চেঞ্জ করে নেওয়ার সিস্টেমটা। এটা হলো যখন আপনি করবেন তখন আপনি এখন ইজিলি বুঝতে পারবেন যে আপনার এই যে ভেরিয়েবলগুলোর নাম ছিল সেগুলো আসলে অরিজিনাল নামটা কি বা অরিজিনাল সেটাকে কি বোঝাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য আমরা আসলে লেবেলটা করে নিলাম। তো প্রথম কাজ হলো আমরা আমাদের যে ডাটাটা ছিল সেটাকে ইম্পোর্ট করলাম। সেটাকে ইম্পোর্ট করার পরে আমরা সেটাকে দেখলাম, ব্রাউজ করলাম বিআর দিয়ে অথবা ব্রাউজ লিখে, দেন আমরা যেটা করলাম আমাদের নেম থেকে লেবেলটাকে চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। তো এতটুকু কাজ যারা কমপ্লিট করতে পারছেন তারা অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন এবং বলবেন যে না আপনি পারছেন। এখন আমি একটা আপনাদেরকে বেসিক একটা আইডিয়া দিব, সেটা হলো এরপর আরও অনেক রকম কাজ রয়েছে, সবগুলো আমি আপনাদেরকে এখন বলবো না, এটা আমি আস্তে আস্তে দেখাবো। বাট এখন যেটা করব সেটা হলো আসলে এই স্টার্টে আমরা কাজটা কি সেটা আমরা করতে যাচ্ছি, তো সেটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে, তাই না। তো আপনারা স্টারে কাজ কখন করবেন, যখন আপনি জানবেন যে এটাতে আসলে কি কি করা যায়। আমি সিম্পলি আপনাদেরকে একটা রিগ্রেশন রান করে দেখাবো। রিগ্রেশন যারা কি জানেন না তাদেরকে বলি, আমাদের যে ডাটাগুলো রয়েছে সে প্রত্যেকটা ডাটা কিন্তু আর একটা ডাটাকে কি করে, এটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। যেমন সাপোজ আমি আপনাকে বলি, আমি যদি এখান থেকে এই যে বিয়ারটাকে ক্লিক করে জাস্ট ইন্টার করলাম, এখানে খেয়াল করেন একটা গাড়ির ওয়েট কী করে, গাড়ির প্রাইসটাকে বাড়ায় না। গাড়ির এমপিজি মাইল পার গ্যালন, এটা কি গাড়ির প্রাইসটাকে বাড়াইতে পারে না। দেখা যাচ্ছে একটা গাড়ির ওয়েট বেশি, সে গাড়ির প্রাইসটা বেশি, একটা গাড়ির ওয়েট কম, সে গাড়ির প্রাইসটা কম। এরকম লেন্থও তো হইতে পারে, একটা গাড়ির লেন্থ যতটুকু সেটার উপর ডিপেন্ড করছে সে গাড়ির প্রাইসটা। তো এখানে দেখেন প্রাইসটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো, এমপিজি, ওয়েট, লেন্থ, এগুলো। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আসলে এটা আপনাদেরকে বোঝাতে গেলে আমরা বলতে পারি যে এই চারটা জিনিস 1 2 3 4 1 2 3 4 এই চারটার উপরে আসলে প্রাইসটা নির্ভর করে। এখন কতটুকু নির্ভর করে একটা গাড়ির প্রাইস এই চারটার উপরে সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, ঠিক আছে। তার মানে এই প্রাইসটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে প্রাইসটা ডিপেন্ড করে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কি, প্রাইসটা ডিপেন্ড করে কার উপরে, এই যে এমপিজি, ওয়েট, লেন্থ, গিয়ার রেশিও, এগুলোর উপরে। তাহলে এই চারটা হল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যাদের উপরে ডিপেন্ড করে হলো এই প্রাইসটা। বুঝতে পারছেন? তার মানে এটাকে যদি আমি ম্যাথমেটিক্যাল আপনাদেরকে বুঝাই, প্রাইসটা হবে ওয়াই এবং বাকি এই চারটা হবে এক্সের মান। বুঝতে পারছেন? তার মানে এক্সগুলো মানে ওয়াইটা ডিপেন্ড করে হলো এক্সগুলোর উপরে। তো এটা আমরা যখন স্টার্টার মাধ্যমে আমরা করতে যাব সেটা আমরা ইজিলি করতে পারবো। সেটা কীভাবে করবো সেটা আমরা যদি দেখতে চাই, দেখেন রিগ্রেশনের আলাদা একটা ফর্মুলা রয়েছে। তো আমরা এটাকে একটু জাস্ট বেসিকভাবে আপনাদের দেখাচ্ছি। রিগ্রেশনে আমরা পরবর্তীতে আরও বেশি কথা বলবো। আমি জাস্ট আজকে যেটা আপনাদের দেখালাম, আপনাদের এক্সেল ফাইলটাকে অ্যাড করা, সেটাকে ব্রাউজ করে দেখা এবং লেভেলটাকে চেঞ্জ করা, এতটুকুই মনে করেন আমাদের টিউটোরিয়াল শেষ। এখন আপনাদের স্টার্টাতে আসলে মেইন মজাটা কোথায় সেটা আপনাদের দেখানোর জন্য বেসিক্যালি আজকে আমি একটা উদাহরণ আপনাদেরকে এক্সট্রা হিসেবে দেখাচ্ছি। এটা নিয়ে আমরা পরবর্তীতে আবার কথা বলবো। নেক্সট আমাদের আরও অনেক রকম কাজ রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। বাট সিম্পলি আপনাদেরকে রিগ্রেশনটা একটু আমি দেখাই। মনে করেন আমি এখন রিগ্রেশন রান করব, REG রিগ্রেশন লিখলাম, ঠিক আছে।
আমি কি করব, রিগ্রেশন দেখতে যাচ্ছি এই ডাটাগুলোর। আচ্ছা, আর ইজি লিখলে আপনাদের রিগ্রেশনটা আসবে, অথবা রিগ্রেশন আপনারা পুরোটাও লিখতে পারেন। তো আমি সংক্ষেপে আর ইজি লিখলাম। দেন আমাদেরকে দিতে হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে হলো যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে বোঝাচ্ছে আসলে যেটা ডিপেন্ড করতেছে। তার মানে কি ডিপেন্ড করতেছে আমাদের এখান থেকে? প্রাইসটা ডিপেন্ড করতেছে। আচ্ছা ফাইন, প্রাইসটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? এই যে এমপিজি, ওয়েট, লেন্থ, এগুলোর উপরে, তাই না? আচ্ছা, আমি যদি এখন বলি যে আমি প্রাইসটাকে দেখব বাকি সবগুলোর উপরে মানে ইন্ডিপেন্ডেন্ট চিন্তা করে, ঠিক আছে, তাহলে আমি চারটাকেই কী করব, এখান থেকে সিরিয়ালি সিলেক্ট করে দেবো। এই যে চারটাকে আমি সিলেক্ট করে দিলাম। তাহলে প্রাইসটা কিসের উপরে ডিপেন্ড করে? এই যে চারটার উপরে আমি সেগুলোকে সিলেক্ট করে দিলাম। তাহলে এই চারটার উপরে ডিপেন্ড করে প্রাইসটা কতটুকু কম বেশি হয় সেটা আমরা দেখার চেষ্টা করবো। আচ্ছা, রিগ্রেশন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দেন চারটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিলাম। দেন আমরা যদি ইন্টার করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা চার্ট চলে আসছে, সুন্দর একটা চার্ট চলে আসছে। এখন আমাদের কাজ হলে চার্টটাকেই বোঝা, আসলে চার্টটা দিয়ে আমরা কি বুঝতে পারতেছি। আচ্ছা ফাইন, আমি বেসিক কিছু জিনিস আপনাদেরকে বলে দিই যেগুলো আসলে আপনাদেরকে স্টাডি করে শিখতে হবে। তো আমি এটা আপনাদেরকে বেসিক একটু বুঝাই দিই যেন আপনারা আসলে বলতে পারেন যে ডাটা থেকে তো আমি তো রিগ্রেশন বের করলাম, এখন রিগ্রেশনটা আমাদেরকে আসলে অ্যাকচুয়ালি কোন জিনিসটা বোঝাচ্ছে। দেখেন আমাদের এখানে কিন্তু নাম্বার অফ অবজারভেশন রয়েছে 74। নাম্বার অফ অবস মানে হলো অবজারভেশন, অর্থাৎ আমাদের এক্সেল শিটের মধ্যে কতগুলো অবজারভেশন রয়েছে এটা কিন্তু আমরা কাউন্ট করে যদি নাও দেখে থাকি, আমরা কিন্তু এই রিগ্রেশন রান করার ফলে আমরা দেখতে পারবো যে আমাদের কতগুলো ডাটা রয়েছে। বুঝতে পারছেন? তো এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে হাজার হাজার ডাটাও যদি এখানে থাকতো, আমাদের যদি গণনা করার দরকার না হইতো, আমরা এখান থেকে দেখে বলতে পারতাম যে কতগুলো ডাটা রয়েছে। তার মানে নাম্বার অফ অবজারভেশন আমাদেরকে বোঝাচ্ছে যে আমাদের এই ডাটার মধ্যে 74টা ডাটা রয়েছে। বোঝা গেছে? এখন দেখেন এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে যেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। যেমন এখানে রয়েছে আর স্কোয়ার, এটা হলো 0.7837, ঠিক আছে, অ্যাডজাস্টেড আর স্কোয়ার। এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং রয়েছে, যেটা আপনারা ভবিষ্যতে আমরা যখন রিগ্রেশন নিয়ে কথা বলবো তখন আপনাদেরকে আমি ম্যাথমেটিক্যালি করে দেখাবো এবং বুঝিয়ে দেবো যে আসলে কোনটার কাজ কী বা কোনটা আসলে কী বোঝাচ্ছে, ঠিক আছে, মানে ডাটার মধ্যে আমাদের আসলে কোনটার মিনিং কী সেটা আমরা বোঝার জন্য পরবর্তীতে যখন রিগ্রেশন নিয়ে কাজ করব তখন আপনাদের দেখাবো। এখন জাস্ট এটা মাথায় রাখেন যে এখানে প্রত্যেকটা ডাটা আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছে, সেই ইনফরমেশনটা আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা কি করতে পারবো, বিশাল বিশাল ডাটা থেকে অ্যানালাইসিস করতে পারবো আসলে। যেমন আমি আপনাদেরকে বেসিক একটা কিছু জিনিস বলি, এখানে দেখেন আমাদের অনেকগুলোর কিন্তু কোএফিসিয়েন্ট দেখাচ্ছে। এসটিডি ইরোর বলতে এটা বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড ইরোর, এটা টি টেস্টের মান, এটা পি ভ্যালু, এখানে 95 কোএফিসিয়েন্ট ইন্টারভ্যাল, এগুলো রয়েছে। এগুলো আসলে এই টার্মগুলো আপনাদের জন্য প্রথম অবস্থায় কঠিন মনে হতে পারে, কারণ আপনারা এগুলোর সাথে পরিচিত না, বাট আস্তে আস্তে আপনারা এগুলোর সাথে পরিচিত হয়ে যাবেন। আপনারা যদি টিউটোরিয়ালগুলো আস্তে আস্তে আপনারা প্রত্যেকটি স্টেপ দেখতে থাকেন তাহলেই। আমি জাস্ট এতটুকু আপনাদেরকে বলি যে এখানে প্রাইসটা ডিপেন্ড করে হলো এই যে চারটার উপরে, ঠিক আছে। এখন দেখেন এই চারটা এমপিজি, মনে করেন একটা গাড়ির এমপিজি 0, ওয়েট 0, লেন্থ 0, গিয়ার রেশিও 0, ঠিক আছে, সব কিছু মনে করেন 0। তারপরেও গাড়ি তো একটা বডি আছে, তাই না, গাড়ির একটা বডি আছে, বা মনে করেন এটা একটা গাড়ি, তো ওটার তো একটা বেসিক একটা মানে মূল্য থাকে, তাই না। তো যদি আপনি বাকি যে চারটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে সেগুলো যদি আপনি 0 ধরে নেন, যে বাকি সবগুলো 0, কোনোটার ভ্যালু নাই, সবগুলো 0, তারপরেও কিন্তু গাড়ির একটা প্রাইস থাকবে, সেই প্রাইসটা হলো এই যে কনস্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট, এটা হলো কনস্ট্যান্ট। তাহলে মনে করেন আপনি যে সবগুলো 0, এমপিজি, ওয়েট, লেন্থ, গিয়ার রেশিও সবগুলো 0, তারপরেও গাড়ির একটা ভ্যালু রয়েছে, সেটা হলো 6022.96 বা 96, ঠিক আছে। তাহলে সবগুলো 0 হলেও প্রাইস কিন্তু এটা। এখন এই যে এমপিজি বলতেছে না যে 141.83, এটার মানে কি? এটার মানে হলো যখন আপনার গাড়ি বাকি যে জিনিসগুলো রয়েছে বা বাকি যে ভেরিয়েবলগুলো রয়েছে আমাদের, বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো রয়েছে, সেগুলো যদি 0 থাকে, মনে করেন ওয়েট 0, লেন্থ 0, গিয়ার রেশিও 0, তাহলে এমপিজি যদি আমরা 1 বাড়াই, এমপিজি যদি আমরা 1 ইউনিট বাড়াই, তাহলে আমাদের প্রাইসটা দাঁড়াবে 141। বুঝতে পারছেন? 141। এবং যদি এমপিজিও আমাদের 0 থাকে, মনে করেন ওয়েট বাদে বাকি সবগুলো 0, এমপিজি, লেন্থ, গিয়ার রেশিও এগুলো সবগুলো 0, তাহলে কি হচ্ছে আমাদের ব্যাপারটা দাঁড়াচ্ছে, যদি ওয়েট 1 ইউনিট বাড়ে তাহলে প্রতি ইউনিটের জন্য আমাদের প্রাইস বাড়তেছে কত, 4.92। এখানে কিন্তু কনস্ট্যান্ট বলতে আমরা যেটা বুঝালাম যে এটা কিন্তু আছে, সব কিছু 0 হলেও কিন্তু এই ভ্যালুটা আমাদের থাকবে, তার মানে 6022 থাকবে, এবং প্রতি 1 ইউনিট ওয়েট বাড়ার কারণে আমাদের 4 টাকা 92 পয়সা করে যুক্ত হতে থাকবে। বুঝতে পারছেন? আবার লেন্থের ক্ষেত্রে যদি চিন্তা করি, মনে করেন এমপিজি 0, ওয়েট 0, গিয়ার রেশিও 0, তাহলে লেন্থটা কী হচ্ছে, যে আমাদের গাড়িতে একটা ভ্যালু রয়েছেই যে 6022, এটা তো রয়েছেই সব কিছু 0 হওয়ার পরেও, কিন্তু ওয়েট আমার লেন্থ যদি
ইউনিট করে বাড়াই তাহলে আমাদের গাড়ির প্রাইস যুক্ত হচ্ছে এক্সট্রা কত করে 118.16 করে, বুঝতে পারছেন? তাহলে এই টাকার সাথে এই টাকাগুলো যোগ হবে প্রতি 1 ইউনিট বাড়ার কারণে। তো এটাই হলো আসলে এই কোএফিসিয়েন্ট দেখে আমরা বুঝতে পারি, এবং এগুলোর সাথে কত পার্সেন্ট করে ইরোর বা কত করে ইরোর যুক্ত সেটা আমাদের এখানে বলা আছে। তো যখন আমি রিগ্রেশন নিয়ে কথা বলবো তখন আপনাদেরকে এগুলো বিস্তারিত বুঝিয়ে দিব। এখন আপাতত এতটুকু বুঝতে পারলেন যে আমরা স্ট্যাটার মাধ্যমে ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে পারি এইভাবে, ঠিক আছে? প্রত্যেকটা আউটপুট থেকে আমরা দেখতে পারবো যে কোনটার আসলে মান কি। আচ্ছা, মনে করেন আমি এখন একটা ডাটার বেসিক কিছু জিনিস যেগুলো আসলে আমরা দেখতে চাই, যদি আমরা সাপোজ সিম্পলি কমান্ডের ঘরে সাম লিখি, SUM সাম লিখি, দেন ইন্টার করি, দেখেন তো কি আসতেছে। এই যে সাম লিখলাম, প্রত্যেকটা ভেরিয়েবল এখানে শো করতেছে, প্রাইস, এমপিজি, ওয়েট, লেন্থ, গিয়ার রেশিও। অবজারভেশন দেখেন প্রত্যেকটার কি বললাম না যে 74টা করে অবজারভেশন রয়েছে, প্রত্যেকটার কিন্তু 74টা অবজারভেশন দেখাচ্ছে সাম লিখার কারণে, ঠিক আছে? এই সামের কমান্ডের ফলে আমরা যা যা দেখতে পারবো এই ডাটাগুলোর, সেটা হলো অবজারভেশন কতগুলো, এটার মিন কি, মিন মানে আসলে গড়কে বোঝায়, ঠিক আছে? তার মানে প্রাইসের যতগুলো ডাটা রয়েছে সেগুলোর গড় করলে হয় এইটা, এমপিজি যদি গড় করি তাহলে হয় এইটা, ওয়েট গড় করলে হয় এইটা, লেন্থ গড় করলে হয় এইটা, গিয়ার রেশিও গড় করলে হয় এইটা। তার মানে আপনাকে ইন পার্সন গিয়ে চেক করা লাগতেছে না যেগুলো গড় কি, যোগ করে সবগুলো আসলে গড় বলতে যেটা বোঝায় সবগুলোকে যোগ করে, এই যে সংখ্যাগুলো সবগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ করা, ঠিক আছে? এটাকে আসলে গড় বোঝাই। যেমন হলো আপনি ধরে নিতে পারেন যে আপনার 3টা সেমিস্টার বা 3টা মনে করেন 3টা পরীক্ষা হয়েছে, 3টা পরীক্ষা আপনার মার্ক আসছে 50, 60, 70 এরকম করে, একটাতে 50, একটাতে 60, 70, এবং 3টা যোগ করে আপনি যখন 3 দিয়ে ভাগ করবেন যে রেজাল্ট আসবে সেটা হলো আপনার গড় মার্ক, মানে আপনি 3টার মধ্যে গড়ে মনে করেন এটা পাইছেন এরকম, ঠিক আছে? তো ব্যাপারটা এটাই বোঝাই। তো মেন দিয়ে আসলে এটা বোঝাচ্ছে। তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, এটার মার্ক এখানে দেওয়া আছে, মিনিমাম ভ্যালু। আচ্ছা, প্রাইজের মধ্যে দেখেন প্রাইজের যে 4টা রয়েছে আমাদের এখানে কিন্তু অনেক হিউজ বড় বড় একটা কিন্তু আমাদের প্রাইস দেওয়া আছে, তাই না? এখানে দেওয়া আছে 45,856, এরকম করে যতগুলো ডাটা রয়েছে তার মধ্যে সবচেয়ে মিনিমাম যে ডাটাটা সেটা হলো এইটা 42,748। তো মিনিমাম ভ্যালু হলো প্রাইসের মধ্যে এটা, এবং ম্যাক্সিমাম ভ্যালু কোনটা 53,706। তো প্রত্যেকটা ভ্যালুর কিন্তু আমাদের যে এমপিজি, প্রাইস, প্রত্যেকটার মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখাচ্ছে, মিন দেখাচ্ছে, মানে গড় দেখাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি শুধুমাত্র ডাটা অ্যানালাইসিসের ফলেই জানতে পারবেন, এছাড়া কিন্তু আপনি জানতে পারবেন না। তো এই স্ট্যাটার অনেক মজার কিছু কাজ রয়েছে যেগুলো আমরা সামনে দেখব। তো আজকের বেসিক ক্লাসটা জাস্ট ছিল আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে আপনি কীভাবে একটা এক্সেল ডাটা আপনি আপনার স্ট্যাটার মধ্যে নিয়ে আসবেন, সেটাকে আপনি দেখবেন সেই ডাটাগুলোকে, এবং সেই ডাটাগুলো আসলে বেসিকলি কী বোঝাচ্ছে সেটা আপনি দেখবেন। তো রিগ্রেশনটা জাস্ট একটা ধারণা ছিল, আর কিছুই না, কিন্তু আপনাদের বোঝার ক্ষেত্রে আপনি এটা দিয়ে বুঝতে পারবেন সাম দিয়ে, শুধুমাত্র সাম ফাংশন দিয়ে আপনি এখান থেকে দেখতে পারবেন যে প্রত্যেকটা ডাটার মধ্যে বেসিক কিছু জিনিস, অবজারভেশন, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন এবং ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে? এগুলো দিয়ে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। সাপোজ আপনাকে একটা টিচার বা অন্য কেউ আপনাকে একটা ডাটা শিট দিয়ে বলতো এইগুলো একটু চেক করে দিত আমাকে, মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, এগুলো আমরা এক্সেলেও করতে পারি যাদের এক্সেলের নলেজ রয়েছে, বাট আমরা স্ট্যাটার মধ্যেও সে ফাইলটাকে দিয়ে ইজিলি দেখতে পারি যে এই ডাটাগুলোর মধ্যে কোনটা সবচেয়ে মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, মিন কত, সেই জিনিসগুলো। তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগছে। নেক্সট টাইম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা করে ভিডিও করার চেষ্টা করব যাতে আপনারা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি এবং আপনাদের জন্য ভিডিওগুলো নিয়মিত নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।